নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। লাস্ট দুদিনে পুরো পৃথিবীতে একটা বড় ঘটনার দিকে সারা পৃথিবী তাকিয়ে আছে, যেটা আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানে ঘটছে। ইসরায়েল ইস্যুতে পুরো পাকিস্তান উত্তপ্ত এবং 15 জনের মৃত্যু ঘটে গেছে। তো কি ব্যাপার? যেহেতু ইসরায়েল ইস্যুতে হয়েছে, সেই জন্য সারা পৃথিবী এই ব্যাপারটার দিকে তাকিয়ে রয়েছে। পাকিস্তানের ইন্টারনাল কোনো ম্যাটারে হলে এতটা আন্তর্জাতিক খবর এটা হতো না। তো আমাদের পুরো ব্যাপারটা বুঝতে হবে। আগে আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিই কয়েকটা তথ্য প্রমাণ। দেখুন, পুরো ইন্টারন্যাশনাল মিডিয়া জুড়ে খবর হয়েছে যে পাকিস্তান বার্নস ওভার গাজা অ্যাজ প্যালেস্তিনিয়ানস রিজয়েস আফটার সিজ ফায়ার। প্যালেস্টিনিয়ান যারা রয়েছে, ফিলিস্তিনি বা প্যালেস্তানীয়, সেখানে আস্তে আস্তে শান্তি সমঝোতা হচ্ছে, সিজ ফায়ার হচ্ছে। তো তাদের জীবনে একটা খুশির আনন্দ আসছে। আর এই সময় সেই ইস্যুকে নিয়ে পাকিস্তানে মৃত্যুর মিছিল শুরু হয়ে গেছে। কি ব্যাপার? ব্যাপার যেটা, এই ছবিটা দেখুন, খানিক আন্দাজ পাবেন। পাকিস্তানে এই রকম ভাবে রাস্তাঘাটে চলছে আন্দোলন, বিদ্রোহ এবং অবরোধ। এবার শুধু আন্দোলন, বিদ্রোহ, অবরোধ নয়, এই আন্দোলন, বিদ্রোহ, অবরোধ এমন জায়গায় পৌঁছায় যেখানে পাকিস্তানের প্যারা কমান্ডো এবং পাকিস্তানের পুলিশ পাকিস্তানি যারা নাগরিক, যারা বিদ্রোহ করছে, তাদের উপর গুলি চালায় এবং 15 জন মারা যায়। একজন অফিসারও মারা গেছে 15 জনের মধ্যে, যদিও। তো টোটাল নাম্বারটা 15। কি হয়েছে? যেটা হয়েছে সেটা হচ্ছে একটা পার্টি। সেই পার্টিটার নাম হচ্ছে টিএলপি, একটা রাজনৈতিক দল। ঠিক, টিএলপির ফুল ফর্ম কি? তেহরিক-ই লাব্বাইক পাকিস্তান। এই তেহরিক-ই লাব্বাইক পাকিস্তান, এরা হচ্ছে একটা এক্সট্রিম ইডিওলজির পার্টি। এক্সট্রিম ইডিওলজিটা কি ইডিওলজি আমরা একটু বুঝে নিই। দেখুন, হঠাৎ করে ইসরায়েল নিয়ে পাকিস্তানে বিদ্রোহ কেন হচ্ছে? এবার তো এটা আমাদের বুঝতে হবে। ভারতবর্ষের প্রেক্ষিতে দাঁড়িয়ে এটা বোঝাটা একটু মুশকিলের, কারণ ভারতবর্ষের মোটামুটি 80% জনসংখ্যা, যাদের হিন্দু বলি আমরা, যাদের ধর্ম বা জাতি পরিচয় হিন্দু, তারা কোনো নির্দিষ্ট রিলিজিয়ান মেনে চলে না। রাইট? হিন্দুরা তারা নির্দিষ্ট রিলিজিয়ান মানে না, তারা ধর্ম মেনে চলে। ধর্ম আর রিলিজিয়ান এক নয়, এটা প্রথম কথা বুঝতে হবে। রিলিজিয়ানের বাংলা কখনোই ধর্ম নয়। ধর্ম মানে যা আপনাকে ধারণ করে। ধর্ম মানে মোরালিটি, ন্যায় ভার্সেস অন্যায়। আমরা বলি না যে শিক্ষক হিসেবে এটা আমার ধর্ম, আমরা বলি না দাদা হিসেবে ভাইকে প্রোটেক্ট করা, ভাইয়ের পাশে থাকা আমার ধর্ম। তাহলে এটার মানে কি রিলিজিয়ান? কেউ কি বলে যে টিচার হিসেবে এটা আমার রিলিজিয়ান? রিলিজিয়ান আলাদা জিনিস, আর ধর্ম মানে আমার প্রিন্সিপাল, আমার ন্যায়, আমার মূল্যবোধ, এগুলো। তো ভারতবর্ষের 80% মানুষ তারা কোনো রিলিজিয়ান মানেন না, তারা ধর্ম অনুযায়ী চলেন। রাইট? যেমন দেখবেন, ধরুন আমি যদি সহজভাবে বলি, মহাভারতে পাণ্ডবদের রিলিজিয়ান কি? কোনো রিলিজিয়ান নেই, তাদের ধর্ম আছে। ধর্ম মানে মূল্যবোধ, ন্যায়, কোন রাস্তায় তারা চলবে। যেমন যুধিষ্ঠিরের ধর্ম কি? সত্যবাদিতা, যে আমি সত্য বলি, এটা আমার ধর্ম, এটা আমার পথ, আমি জীবনে এই প্রিন্সিপাল নিয়ে এগিয়ে চলি। ঠিক আছে? তো এটা প্রিন্সিপাল। এবার আবার দেখা যাবে পাণ্ডবদের ফ্যামিলিতে আরেকজনের তার ধর্ম আলাদা, আরেকজনের তার ধর্ম আলাদা, মানে তার প্রিন্সিপাল, মোরালিটি, ন্যায়বোধ। তো যার ফলে ভারতীয়দের পক্ষে এটা একটু বোঝা মুশকিল যে রিলিজিয়ান এক্সট্রিমিজমে পাকিস্তানের লোকজন এরকম কেন করছে। আর ভারতবর্ষে বাকি যে 20% মানুষ আছেন যারা কোনো রিলিজিয়ান ফলো করেন, ইসলাম, খ্রিস্টানিটি, আরো বিভিন্ন রিলিজিয়ান, তাদের মধ্যেও যে মেন মূল্যবোধটা আছে, যেহেতু তারা ভারতীয় সংস্কৃতিকে মেনে চলেন, 0.1%, 1-2% মানুষজন ব্রেন ওয়াশড হয় বিভিন্ন ভুলভাল লোকজনের দ্বারা, তারপর তারা আবার আমাদের সবার প্রচেষ্টায় সমাজের মূল স্রোতে ফিরেও আসে। দিস ইজ ইন্ডিয়া। যে ভাই আমি একটা নির্দিষ্ট রিলিজিয়ান মেনে চলি, নো প্রবলেম, যে যা ইচ্ছা মেনে চলুক, কিন্তু when it comes যে নেশন না রিলিজিয়ান,
কান্ট্রি না রিলিজিয়ান, তখন যে 20% মানুষ রিলিজিয়ান মেনে চলেন তারা সবসময় বলেন যে কান্ট্রি, আমার দেশ, তাই না? তাহলে 80% মানুষ যারা হিন্দু তারা কোনো রিলিজিয়ান মানছেন না, তাদের কাছে এমনিতেই দেশ আগে। 20% মানুষ যারা কোনো রিলিজিয়ান মানছেন তারাও দেশকেই আগে রাখেন। কিরকম? আমার দেশের কেউ রিলিজিয়ান মেনে চলে, ধরা যাক কেউ খ্রিস্টান, কেউ ইসলাম রিলিজিয়ান মেনে চলেন, মুসলিম, তিনি বর্ডারে যুদ্ধ করতে গেছেন, তিনি সেনায় আছেন, তো তিনি সামনে একজন পাকিস্তানি জঙ্গিকে দেখলে কি করবেন? গুলি করবেন। কারণ তার কাজ কি, তার আদর্শ কি? ভারত মাতার প্রত্যেকটা ইঞ্চি জমি রক্ষা করা, কান্ট্রি ফার্স্ট, নেশন ফার্স্ট, এটা আমাদের দেশের আপব্রিঙ্গিং, শিক্ষা, যার ফলে আমাদের দেশে এই এক্সট্রিমিজমটা খুব কম দেখতে পাওয়া যায় যে আচ্ছা এটা আমাদের রিলিজিয়ান, তাহলে এই রিলিজিয়ানের অমুক দেশে অমুক লোককে আমাকে সাপোর্ট করতে হবে। ভাই প্রত্যেকটা দেশে তাদের মতো করে চলে, রিলিজিয়ান অনুযায়ী কেন সাপোর্ট করব? আমি আমার দেশকে সাপোর্ট করব, তাই না? এটা ভারতবর্ষের মূল্যবোধ। আপনার অবাক লাগবে যে হ্যাঁ এটাই তো হওয়া উচিত, আরে এটা হওয়া উচিত, আমাদের দেশে এটা হয়, বাট পাকিস্তানে এটা হয় না। ওখানে কি আছে? ওখানে আছে রিলিজিয়াস এক্সট্রিমিজম। রিলিজিয়াস এক্সট্রিমিজম মানে কি? ওরা নিজের দেশের আগে নিজের রিলিজিয়ানকে রাখে, সবাই নয় অবশ্যই, বেশিরভাগ লোক বা অনেকে, যার ফলে ওদের দেশে সেন্টিমেন্ট আছে যে ফিলিস্তিন বা প্যালেস্টাইন বা গাজাতে মুসলিম মানুষদের ওপর, যারা ইসলাম রিলিজিয়ান মেনে চলেন, তাদের ওপর অত্যাচার হয়েছে। অতএব পাকিস্তানিরা, তারাও যেহেতু ইসলাম রিলিজিয়ান মেনে চলেন, তারা তাদের সাপোর্ট জানাবে। অদ্ভুত লজিক, ঠিক আছে? এই লজিকে কখনো পৃথিবী চলতে পারে না। আমি বারবার যেটা বলি, যদি সেটাই হতো তাহলে আফগানিস্তান আর পাকিস্তানের যুদ্ধ কেন হচ্ছে? দুই সাইডেই তো ইসলাম রিলিজিয়ান মেনে চলে। যদি তাই হতো তাহলে ইরান আর পাকিস্তানের মধ্যে কেন বৈরিতা? যদি তাই হতো তাহলে ইরান আর ইরাকের মধ্যে কেন শত্রুতা? তাই না? তো এটা কখনো স্ট্যান্ড পয়েন্ট হতে পারে নাকি যে রিলিজিয়ান সেম হলে আমাকে সাপোর্ট করতে হবে? সাপোর্ট ইন্টারন্যাশনাল ক্ষেত্রে হয় প্রত্যেকের নিজের দেশের স্ট্যান্ড পয়েন্ট অনুযায়ী। যদি রিলিজিয়ান সেম হলেই সব সেম হয়ে যায় তাহলে তো ভাই ইরান, পাকিস্তান, আফগানিস্তান এদের বর্ডার রাখারই দরকার নেই, সব কমন দেশ হয়ে যেতে পারতো, তাই না? হয়েছে কি? হয়নি। তো সেখানে বুদ্ধি ষোলো আনা, না আমি এটাকে আমার দেশ বানাবো, আমি প্রধানমন্ত্রী হব, কই সেখানে রিলিজিয়ানের জন্য ছেড়ে দাও যে না না আমার দেশ আমি ছেড়ে দিলাম, আমি কোনো প্রধানমন্ত্রী না, সব দেশ মিলে একজন কোনো প্রধানমন্ত্রী হবে, তখন না 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 অন্য কেউ প্রধানমন্ত্রী হয়ে গেলে কি হবে, আমি এখান থেকে একটা আমার দেশ কেটে বের করব, এখানে আমি শাসন করব, রাইট? তো পাকিস্তানে এবার আশা করি আমি ছোট করে বোঝাতে পারলাম যে রিলিজিয়াস এক্সট্রিমিজম মানে কি এবং কেন পাকিস্তানিরা উইদাউট কোনো ইন্টারন্যাশনাল রিলেশনের চুক্তি মানে ফর্মুলা বা ন্যাশনাল ইন্টারেস্ট ছাড়া কেন প্যালেস্টিনীয়দের সাপোর্ট করে। এইবার ওদের যে এই দলটা টিএলপি, এই দলটা হচ্ছে এক্সট্রিম রিলিজিয়াস সেন্টিমেন্টের উপর বেস করে চলে। এই দলটা কি করেছে? এদের প্ল্যান ছিল যে আমরা লাখ লাখ লোককে রাস্তায় নামাবো, রাস্তায় নামিয়ে আমরা আমেরিকার এম্বাসি ঘেরাও করব। প্রথম কথা এবার আপনার মনে আসবে, আচ্ছা আমেরিকার এম্বাসিটা দেখিয়ে দিই, এটা হচ্ছে পাকিস্তানে আমেরিকার এম্বাসি, বিউটিফুল। এই জন্য ইউপিএসসি পড়ে লোকজন আইএফএস হয়। ভারতবর্ষের এরকম এম্বাসি আছে, হাই কমিশন আছে, রাইট, বিভিন্ন দেশে। তো যারা আইএফএস অফিসার হয় তারা এই জায়গায় থাকে। আমাদেরও স্টুডেন্ট যারা আইএফএস হয়েছে বা হচ্ছে, অনেকে ট্রেনিং চলছে, অনেকে প্রিপারেশন নিচ্ছে এখন ইউপিএসসির জন্য। যাই হোক, যার যোগ্যতা আছে সে পৌঁছাতে পারবে এরকম জায়গায়। তো আপনার মনে এবার প্রশ্ন আসছে, নেক্সট পয়েন্ট, যে আচ্ছা ইসরায়েল আক্রমণ করছে প্যালেস্টিনীয়দের ওপর গাজায়, তো ইসরায়েলের দূতাবাস ঘেরাও করুক, আমেরিকার দূতাবাস কেন ঘেরাও করবে? ইসরায়েলের দূতাবাস পাকিস্তানে নেই, কারণ পাকিস্তান ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। কেন দেয়নি? তো কেন দেয়নি আসছি, যার ফলে এরা যাচ্ছিল আমেরিকার দূতাবাস ঘেরাও করতে। এইবার আসল গন্ডগোলটা আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন কি। তাহলে পাকিস্তানের সাধারণ মানুষ, পয়েন্ট নাম্বার 1, এরা রিলিজিয়াস সেন্টিমেন্ট অনুযায়ী
ইসরায়েলের এগেনস্টে। ক্লিয়ার? 2, ইসরায়েলের মেন সাপোর্টার এই মুহূর্তে হচ্ছে ইউএসএ, আমেরিকা। তাহলে পাকিস্তানের সাধারণ মানুষ, এক্সট্রিমিস্ট মানুষ, রিলিজিয়াস সেন্টিমেন্ট অনুযায়ী, আজ থেকে না রিলিজিয়ান আর ধর্মকে আলাদা করে বলতে শিখুন। রিলিজিয়ান আর ধর্ম এক নয়, খুব ভুল জিনিস এটা। রিলিজিয়াস সেন্টিমেন্ট অনুযায়ী আমেরিকারও এগেনস্টে। এইবার শুরু হয়ে যাচ্ছে আসল গেম। পাকিস্তান দেশটার সরকার, সাধারণ মানুষ নয়, জাস্ট সরকার, আর্মি, পুরোপুরি আমেরিকার পায়ে ধরে চলছে। আমেরিকা টাকা দিলে ওরা বেঁচে থাকতে পারছে, এবং আমেরিকার সাপোর্ট ছাড়া ওদের 2 মাসের বেশি বাঁচা সম্ভব নয়। আমেরিকার দূতাবাস যদি পাকিস্তানে ঘেরাও হয়, এবং পাকিস্তানে যেরকম গাম্বাট মূর্খ লোকজন, ও পাকিস্তানকে দূতাবাসে বোম মেরে দিয়েছি বলে দেবে একটা বোম মেরে, এটুকু বোধ নেই যে পাকিস্তানের দূতাবাসে একটা বোম মারলে পাকিস্তান কালকে চাইলে পুরো আমেরিকা উড়ে যাবে, আমেরিকা কালকে চাইলে পুরো পাকিস্তান উড়ে যাবে। হ্যাঁ, উল্টোটাও মনে হয় ঠিকই, পাকিস্তান চাইলে আমেরিকাও উড়ে যাবে, যা জঙ্গি ফ্যাক্টরি আছে ওদের কাছে। হ্যাঁ ভাই, বিশাল ক্ষমতা ওদের। তো এটা সাধারণ মানুষ বুঝছে না, আর পড়াশোনার তো দাম আছে একটা, পড়াশোনা তো করে না ওরা। এইবার দলে দলে লোক যাচ্ছে আমেরিকার দূতাবাসে হামলা করতে। আর্মি আর সরকার জানে যে যদি একটা হামলা হয় কি আসছে আমেরিকার দিক থেকে, এবং আমেরিকা আগে থেকে খবর পেয়ে থ্রেট করতে শুরু করে দিয়েছে যে যদি ধারে কাছে এসে পৌঁছেছে না আমাদের, তো তোমার ওই ফিল্ড মার্শাল আর তোমার প্রধানমন্ত্রী দুটোকে কি করতে হয় আমাদের জানা আছে। তো পাকিস্তান, যারা নাকি বিশাল একদম মুসলিম ওয়ার্ল্ডের লিডার, বিশাল রিলিজিয়ান সব কি সব ভ্যালু ট্যালু নিয়ে চলে, তারা দেশের সাধারণ মানুষ যারাও নাকি মুসলিম, তাদের ওপর দেশের সেনাকে বলল চালাও গুলি, আমেরিকাকে কিছু হতে দেওয়া যাবে না। তাহলে পাকিস্তান মুসলিম রাষ্ট্র, পাকিস্তানের নাগরিক মুসলিম 99%, পাকিস্তানের সেনা মুসলিম, মরছে মুসলিম, মারছে মুসলিম। প্রতিবাদ হচ্ছিল আর এক মুসলিম দেশে অত্যাচারের বিরুদ্ধে। আর পাকিস্তান সরকার সাপোর্ট করছে কাকে? একটা খ্রিস্টান দেশকে, আমেরিকাকে। কারণ আমেরিকা একটা আর একটা কান্ট্রি, ইসরায়েল, যাদের রিলিজিয়ান আবার আলাদা, জুডাইজম, তাদেরকে ইহুদি বাংলায় সাপোর্ট করছে। এই হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশন। পাকিস্তানের সাধারণ মানুষকে পাকিস্তানের সরকার বোঝাবে মুসলিম ভাইও বলে ভোটটা নেবে, দিয়ে সাপোর্টটা দেবে খ্রিস্টান ভাইওকে। কার জন্য? ইহুদি ভাইওদের জন্য। মরবে মুসলিমরা। তো যখনই কোনো দেশের সাধারণ মানুষ, নাগরিকরা বোকাশোকা হয়, পড়াশোনা না হয়, তখনই সেই দেশের সরকার এইভাবে তাদের বোকা বানায়। বাট যারা ওই দেশের সরকারে বসে আছে তারা জানে আমি জনসভায় যখন যাব তখন রিলিজিয়াস সেন্টিমেন্ট দেব, বাট যখন ইন্টারন্যাশনাল রিলেশনে আমি আমার কাজ করব তখন ওখানে রিলিজিয়াস সেন্টিমেন্টে কিছু হয় না, ওখানে ন্যাশনাল ইন্টারেস্ট অনুযায়ী চলতে হয়। ওখানে ইকোনমি শেষ কথা বলে। আমেরিকার কাছে যে ইকোনমি আছে পাকিস্তান 2 মাসে শেষ হয়ে যাবে। ক্লিয়ার? কেন পাকিস্তানে গৃহযুদ্ধ লেগে গেছে? সরকার ভার্সেস জনতা হচ্ছে। যদি আমি খুব ভুল না করি, এই চ্যানেলের যারা নিয়মিত দর্শক তাদেরকে আমি মাসখানেক আগে বোধহয় এটা বলেছিলাম যে ইসরায়েল ইস্যুতে পাকিস্তান উত্তপ্ত হবেই হবে, পাকিস্তানে মারাত্মক গৃহযুদ্ধ লাগবে। কারণ সরকার সাপোর্ট করবে আমেরিকা ইসরায়েলকে, আর সাধারণ মানুষ সাপোর্ট করবে গাজাকে, হামাসকে, প্যালেস্টিনিয়ানকে। অনেকে ভাববেন বাংলাদেশের ভাই বোনেরা যারা একটু পাকিস্তান প্রেমী, এই লোকটা মনে হয় R&AWর এজেন্ট, এ কি করে আগে জেনে গেল? আরে আমি আগে জানি না কিছুই। জিওপলিটিক্স নিয়ে যদি আপনি চর্চা করেন, ঠান্ডা মাথায় একটু ভাবনা চিন্তা করেন, আবেগ সরিয়ে দিয়ে, জাস্ট অঙ্কের মতো ছকে ছক বসিয়ে, তাহলেই আপনি বুঝতে পারবেন যে নেক্সট 1 বছরে বা 10 বছরে বা 1 মাসে পৃথিবীতে কি হতে চলেছে। জাস্ট অঙ্ক এটা, আপনারাও বুঝতে পারবেন একটু চর্চা করলেই। এই জন্যই আমি 1 মাস আগে বলতে পেরেছিলাম আমি জ্যোতিষীও নই, আমি কোনো জায়গার কোনো এজেন্টও নই, আমি জাস্ট টিচার, ইন্টারন্যাশনাল রিলেশন পড়াই। মিলে গেল? আচ্ছা, এরপর আমেরিকার দূতাবাসে যাওয়ার ইচ্ছে ছিল সাধারণ পাকিস্তানি, সাধারণ নয় অসাধারণ, একটু এক্সট্রিম
চিন্তাধারার লোকজনরা, রিলিজিয়াস সেন্টিমেন্ট নিয়ে যারা চলে, তাদেরকে পিটিয়ে ওপেন ফায়ার টায়ার করে রাস্তাঘাটের এই অবস্থা করে দেওয়া হয়েছে এবং তারা পাল্টা ফায়ার করেছে, দিয়ে পুলিশের গাড়ির এইরকম সব অবস্থা হয়ে গেছে। দেশের মধ্যে লেগে গেছে আর্মি ভার্সেস জনতা। বোঝা যাচ্ছে? একদম এই ছবিটা দেখেই আপনি বুঝতে পারবেন এক্সট্রিম কন্ডিশন কাকে বলে। এইবার আর একটা কেস হয়ে গেছে এর মধ্যে। কেন আমেরিকান জনতা মিটবে না, আরো এক্সট্রিম হয়ে যাবে? আমেরিকান জনতা বলছি, পাকিস্তানি জনতা, পাকিস্তানে কন্ডিশন কেন আরো খারাপ হবে? তাহলে পাকিস্তানের বেশিরভাগ সাধারণ মানুষ রিলিজিয়াস সেন্টিমেন্ট অনুযায়ী ওদের মাথায় ছোট থেকে যেটা ভরে দেওয়া হয়েছে, তাই না? আমি আপনি কি করব? আমাকে যদি বলা হয় যে ভাই তুমি একজন হিন্দু ধর্মের মানুষ, আমাদের তো রিলিজিয়ান হয় না, ধর্ম, তো আমেরিকাতে একজন হিন্দু ধর্মের মানুষ আছে বড় পোস্টে, তো তুমি ওকে সাপোর্ট করো। আমি বলবো না, আমার দেশের যাতে বেনিফিট, আমার দেশের যা লাভ হবে, তাতে করে আমি মুসলিম, খ্রিস্টান, হিন্দু, যে কোনো রিলিজিয়ান বা ধর্ম বা নাস্তিক যে কোনো জায়গাকে সাপোর্ট করব যদি আমার দেশের ভালো হয়। তাতে আমাদের শিক্ষা সেইভাবে, আমার দেশের প্রত্যেকটা লোক যে যে ধর্মের বা রিলিজিয়ানের বা নাস্তিক, তারা একই কথা বলবে। বাট পাকিস্তানের সাধারণ মানুষদের ব্রেনে ভরা আছে যে মুসলিম হলে তারা ভালো লোক আর অমুসলিম হলে তারা খারাপ লোক। শিক্ষা ব্যবস্থার গলত। এবার পাকিস্তানের সরকার তো আস্তে আস্তে পুরোটাই আমেরিকার পকেটে ঢুকে গেছে, আর আমেরিকার প্রেসিডেন্ট অ্যানাউন্স করে দিয়েছে মাই ডটার কনভার্টেড। সমস্ত জায়গায় বড় বড় করে নিউজ হয়ে গেছে। এবার এই স্পিচটার, ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যটার গুরুত্বটা ভালো করে বুঝুন। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার সর্বোচ্চ ক্ষমতাশালী মানুষ এই মুহূর্তে, সেই অনুযায়ী পৃথিবীর সর্বোচ্চ ক্ষমতাশালী মানুষ, যেহেতু আমেরিকা সুপার পাওয়ার। ডোনাল্ড ট্রাম্প, আজকের ডোনাল্ড ট্রাম্প হওয়ার আগেও আমরা লাস্ট টার্মেও দেখেছি, লাস্ট টার্মের আগে উনি যখন ভোটের প্রচার করছেন তখনও দেখেছি ওনার সন্তান আছে অনেকে, কিন্তু তার মধ্যে ইভাঙ্কা ট্রাম্প, ওনার মেয়ে, তিনি ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত কাছের। হয় না, আপনার 2-3 সন্তান আছে কিন্তু একজন আপনার অত্যন্ত কাছের। তো ইভাঙ্কা ট্রাম্প হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের খুব কাছের। ইভাঙ্কা ট্রাম্প খবরে থাকেন, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অনেক জায়গায় থাকেন, অনেক পলিসি মেকিং এ। ওনার অন্য ছেলে মেয়েদের কিন্তু অতটা দেখা যায় না যতটা ইভাঙ্কা ট্রাম্পকে দেখা যায়। বলা হয় ইভাঙ্কা ট্রাম্পের প্রচন্ড মানে কন্ট্রোল আছে নিজের বাবার ওপর। তাহলে ইভাঙ্কা ট্রাম্পের ক্ষমতা বুঝতে পারছেন। এবার এই ইভাঙ্কা ট্রাম্প, ইনি বিয়ে করেছেন আজকে নয়, 2009-তে একজন অর্থোডক্স জিউসকে, একজন অর্থোডক্স জুইস মানে ইহুদিকে, ইসরায়েলিকে, তার নাম হচ্ছে জারেড কুশনার, এনাকে বিয়ে করেছেন। এবং নিজে ইভাঙ্কা ট্রাম্প খ্রিস্টান থেকে জুইসে কনভার্টেড হয়ে গেছেন, উনি নিজের রিলিজিয়ান চেঞ্জ করে নিয়েছেন। এবার ভেবে দেখুন, তাহলে ইভাঙ্কা ট্রাম্প এই মুহূর্তে আমেরিকাতে সব থেকে পাওয়ারফুল জুইস ওমেন, যে আমেরিকার মাটিতে থাকা সব থেকে ক্ষমতাশালী ইহুদি মহিলা হচ্ছেন ইভাঙ্কা ট্রাম্প, স্বয়ং প্রেসিডেন্টের মেয়ে। এবং ইসরায়েল দেশটার ভিত্তি হচ্ছে জুইস সেন্টিমেন্ট। সারা পৃথিবীর জুইসরা ওখানে গিয়ে নিজেদের দেশ গঠন করেছে। এবং একজন অর্থোডক্স জুইসকে বিয়ে করেছেন, নিজে জুডাইজম রিলিজিয়ানে কনভার্টেড হয়েছেন, স্বয়ং প্রেসিডেন্টের মেয়ে, এবং যার প্রচন্ড কন্ট্রোল আছে নিজের বাবার ওপর। ইসরায়েলি লবি বলা হয় আমেরিকায়, প্রচন্ড শক্তিশালী। ইসরায়েলের বড় বড় সায়েন্টিস্ট, বিজনেসম্যান, ইনভেস্টর যারা আমেরিকায় আছে, তাদের মধ্যে নিজস্ব গ্রুপ আছে এবং তারা আমেরিকার সরকারকে, প্রেসিডেন্টকে মারাত্মক প্রভাবিত করে, যাতে করে ইসরায়েলের ফরে আমেরিকা সমস্ত ডিসিশন নেয়। অসাধারণ
মানে কি বলবো, জাতীয়তাবোধ ইসরায়েলিদের অসাধারণ। ভারতীয়দের মধ্যে এটা থাকা দরকার, খানিক আছে, আরো বাড়া দরকার। যে আমেরিকায় যে 1% ইন্ডিয়ান আছে বড় বড় পোস্টে, ছোট বড় যে যেখানে থাক, তাদের মধ্যে যদি ইউনিটি থাকে, আমেরিকার অনেক ডিসিশনকে ইন্ডিয়ার ফরে আমেরিকায় থাকা ইন্ডিয়ানরা প্রভাবিত করতে পারবে। এবার কেন আমেরিকা আর ইসরায়েলের সম্পর্ক মারাত্মক পিক লেভেলে আছে, কেন ডোনাল্ড ট্রাম্প পুরোপুরি ইসরায়েলকে সাপোর্ট করে যাবে এবং যাচ্ছে, বোঝা যাচ্ছে গল্পটা পিছনের। এবং এই যে ডোনাল্ড ট্রাম্পের জামাই জারেড কুশনার, ইনি কিন্তু বিশাল বড় বিজনেসম্যান, ইনভেস্টার এবং শ্বশুরমশাইয়ের মানে ডোনাল্ড ট্রাম্পের মেন অ্যাডভাইজার ছিলেন। আর এই যে হামাস ইসরায়েলের শান্তি চুক্তি মোটামুটি যেটা হলো, সেখানে ডোনাল্ড ট্রাম্পের জামাই কুশনারের যথেষ্ট ভূমিকা ছিল। আর জামাইয়ের ওপরও ইভাঙ্কা ট্রাম্পের মানে হাজব্যান্ডের ওপর যথেষ্ট কন্ট্রোল আছে, আর বাবার ওপরও যথেষ্ট কন্ট্রোল আছে। তো ইভাঙ্কা ট্রাম্প কখনো ইসরায়েলকে হারতে দেবে না। আর ইভাঙ্কা ট্রাম্প যেটা চাইবে সেরকম ডিসিশন খুব ইজিলি ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে করিয়ে নিতে পারবে। 100% কি পারবে না, কিন্তু অনেকটা পারবে। এইবার এই আমেরিকা যে পুরোপুরি ইসরায়েল সাপোর্টার এবং যাদের প্রেসিডেন্টের মেয়ে ধর্মান্তরিত হয়ে গেছে ইহুদি ধর্মে, রিলিজিয়ানে বলা ভালো আমার, জুডাইজমে, এবার পাকিস্তানের সাধারণ মানুষ যারা ইহুদিদের শত্রু বলে মনে করে, তাহলে ডোনাল্ড ট্রাম্পের মেয়েকেও শত্রু বলে মনে করে, ডোনাল্ড ট্রাম্পকেও শত্রু বলে মনে করছে। আর সেই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওদের প্রাইম মিনিস্টার এবং ফিল্ড মার্শাল প্রত্যেক মাসে মাসে গিয়ে লাঞ্চ করে আসছে, ডিনার করে আসছে, দেশকে বিক্রি করে আসছে। তো গোটা পাকিস্তানি সমাজ আর্মি এবং মন্ত্রিসভার বিরুদ্ধে চলে যাচ্ছে। পাকিস্তানে গণ অভ্যুত্থান হতে পারে, হওয়া দরকার। আর্মির বিরুদ্ধে সাধারণ মানুষ একজোট হয়ে রাস্তায় নামতে পারে, নামা দরকার। বালুচিস্তান স্বাধীন হতে পারে, হওয়া দরকার। আমরা কি করব? আমরা জাস্ট প্রতিবেশী দেশ, রাষ্ট্রনীতি কূটনীতি হিসেবে পরীক্ষায় যেটুকু আসবে ইন্টারন্যাশনাল রিলেশনের সম্পর্ক অনুযায়ী সেটুকু একটু দেখছি আর কি, বাকি আমরা কি জানি। এবার লাস্ট এটুকুই বলবো, শান্তি সমঝোতা তো হলো, কিন্তু সিজ ফায়ারের মধ্যেও জাস্ট 2 ঘন্টা আগের আপডেট, আমি কন্টেন্টটা তৈরি করেছি 2 ঘন্টা আগে, তখন এটা 8 মিনিট আগে ছিল, তো এখন 2 ঘন্টা আগে হয়ে গেছে। ইসরায়েলি ড্রোন অ্যাটাক কিলস গাজা রেসিডেন্ট অ্যান্ড অ্যামিড সিজ ফায়ার। সিজ ফায়ারের মধ্যেই ইসরায়েল আবার ড্রোন অ্যাটাক করে দিয়েছে গাজাতে, আবার মৃত্যু গাজাতে। কারণ ইসরায়েল নিজের শর্তে সিজ ফায়ার করছে, যে গাজার দিক থেকে হামাসের দিক থেকে একটা ভুলচাল সিজ ফায়ার আমরা ওখানে এন্ড করব, আবার মারব। তো এনি টাইম সিজ ফায়ার ব্রেক মানে লঙ্ঘন হয়ে গিয়ে আবার যুদ্ধে জড়িয়ে যেতে পারে ইসরায়েল ভার্সেস হামাস। এবার হামাসের আর যুদ্ধ করার মতো পরিস্থিতি নেই, যুদ্ধ করার মতো লোকবল, অর্থবল, অস্ত্রবল কিছুই খুব একটা আর হামাসের কাছে বেঁচে নেই। এটা হচ্ছে মেন ব্যাপার। এবং প্রত্যেকটা জায়গায় মোসাদের এজেন্টরা কিভাবে ঢুকে আছে দেখুন। ইসরায়েল কি বলেছিল, আমাদের যারা পণবন্দি, যারা হামাস যাদেরকে পণবন্দি করে মেরে ফেলেছে তাদের প্রত্যেকের বডি ফেরত দিতে হবে, যাতে সৎকার অন্ত্যেষ্টিক্রিয়া করা যায়। হামাস জানিয়েছে যে আমরা এই কটা বডি পাচ্ছি আর পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না, আমাদের দেবো না, দিতে পারবো না, জানি না কোথায় গেছে বডি। মোসাদ সঙ্গে সঙ্গে রিপোর্ট দিয়ে দিয়েছে ইউএসএ কে, এইখানে বডি আছে, ওদের পাহারাতেই আছে, ওরা জানে দিচ্ছে না। বডি না দিলে এবার বডি পড়বে উল্টো দিকে। দিস ইজ ইসরায়েল, দিস ইজ মোসাদ। আপনি মোসাদকে সমর্থন করতে পারেন, ইসরায়েলকে বিরোধিতা করতে পারেন, আপনার ব্যাপার, কিন্তু আমি বলছি এটা ওদের ট্যালেন্ট। ভারতের গুপ্তচর সংস্থারও এই লেভেল হওয়া দরকার। তার জন্য ভারত সরকারের প্রচুর ইনভেস্টমেন্ট করা দরকার, প্রচুর বাজেট বাড়ানো দরকার R&AWর অফিসারদের সাপোর্ট দেওয়ার জন্য। ইসরায়েল ভালো করছে খারাপ করছে আমরা এর মধ্যে যাবই না, ভারতীয়রা কেন যাবে? ভারতের ন্যাশনাল ইন্টারেস্ট যেদিকে, ইসরায়েল সেদিকে করলে আমরা বলবো ওকে, তার উল্টো দিকে করলে আমরা ইসরায়েলের বিরুদ্ধে চাল সাজাবো। যে কোনো দেশের ক্ষেত্রে আমাদের একই পলিসি। আমরা কেন লোকের ঝামেলায় ভাই জড়াতে যাবো? হয়তো পাকিস্তানিদের মতো গন্ডমূর্খ নই আমরা, রিলিজিয়াস সেন্টিমেন্ট এটা ওটা নিয়ে আমরা দৌড়াবো।
কিন্তু আমি বলছি আপনি ইসরায়েলকে সমর্থন করুন বা বিরোধিতা করুন মনে মনে, ওদের ট্যালেন্টকে তো আপনি ইগনোর করতে পারেন না। কি লেভেল ওদের এজেন্সির ইনফরমেশনের, এটা তো মানতেই হবে। তো এই মোটামুটি আমাদের পাশের দেশে যা জিওপলিটিক্যাল ডেভেলপমেন্ট, সেইটার ব্যাপারে আপনাদেরকে অনেকটা আপডেট করতে পারলাম। এবার একটা ইনফরমেশন দেওয়ার আছে আমার তরফ থেকে, সেটা হচ্ছে আমি প্ল্যান করছি যে কি করে পুরো জোহো স্যুট ইউজ করতে হয়, জোহো মেল থেকে শুরু করে বাকি সমস্ত কিছু, এটা নিয়ে অনেককে আপনাদের আমি বলেছি। আমি নিজে আরাত্তাইয়ের চ্যানেল তৈরি করেছি, সেখানে অনেকে জয়েন করেছেন। আমি ভিডিওর আপডেট দিয়ে দিই আরাত্তাই চ্যানেলে। আরাত্তাই ইউজ আমি আমার লেভেল থেকে বাড়ানোর চেষ্টা করছি দেশের মধ্যে, প্রচুর লোক করছে। আমি তো 0.00001% ভূমিকা রাখতে পারছি না। প্রচুর বড় বড় ইনফ্লুয়েন্সাররা, সাধারণ মানুষ সবাই এগিয়ে এসছে, করছেন। এবার আমি আমার তরফ থেকে একটা উদ্যোগ নিতে চাই স্কিল বাংলা আড্ডা এডুকেশনের তরফ থেকে, যে অনেকেই এখনো ভালো করে জানেন না যে কি করে ইউজ করতে হয় জোহো মেল, জোহো শো বা ইত্যাদি অ্যাপগুলো। আমি যদি সম্পূর্ণ বিনামূল্যে, কোনো টাকা লাগবে না, জিরো ফিজ, দেশের সেবায় এটুকু তো করতেই হবে, এটা আমারও দায়িত্ব, আপনাদের জন্য আগামী পরশু মানে 18 তারিখ ক্লাসের অ্যারেঞ্জ করিয়ে দিই, যেই ক্লাসে বাংলা ভাষায় এক্সপার্ট বাইরের ফ্যাকাল্টি এসে, এক্সটার্নাল ফ্যাকাল্টি এসে, তার যা ফিজ ইত্যাদি সেসব আমরা বহন করব, কোনো অসুবিধা নেই। আপনাদের থেকে কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না, ওটুকু আপনাদের ভালোবাসায় আশীর্বাদে আমাদের তো আর্নিং হয়েই যায়। তো এরকম এক্সপার্ট একজনের সঙ্গে আমাদের কথা হচ্ছে, তিনি এসে অনলাইনে লাইভে আপনাদেরকে যদি শিখিয়ে দেন যে কি করে জোহো মেল ইউজ করতে হয়, কি করে জোহো স্যুট শো ইউজ করতে হয়, কিভাবে আপনারা কাজ করতে পারবেন, এভরিথিং একদম স্টেপ বাই স্টেপ। আপনারা কি ইন্টারেস্টেড? যদি আপনারা ইন্টারেস্টেড হন তাহলে সবাই প্লিজ এই ভিডিওটার কমেন্টে একটু জানাবেন। যদি দেখা যায় যে প্রচুর কমেন্ট এসছে, আপনারা সকলে ইন্টারেস্টেড, তাহলে আমি স্যারকে আজকে রাতেই কনফার্ম করে দেবো, এবং 18 তারিখ কিভাবে ক্লাস হবে, কটার সময় ক্লাস হবে, আপনারা কি করে জয়েন করবেন ক্লাসে, সম্পূর্ণ বিনামূল্যে থাকবে, সেটা আমি আপনাদের আগামীকালের ভিডিওতেই বলে দেব। ঠিক আছে? তো প্রত্যেককে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, এবং আপনাদের ওপিনিয়ন জানিয়ে দেবেন এই কমেন্টে যে আপনারা জোহো পুরোটা শিখে নিতে চাইছেন কিনা 18 তারিখ। থ্যাংক ইউ।